নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজ আমি আপনাদের পড়ে শোনাব বিনতা রায়চৌধুরীর লেখা গল্প চেনা ছবির ভিতরে। লাল চকচকে সিঁড়ি, তার পিছনে লাল চাতাল, সেটাও কেমন চকচকে, দুর্দান্ত পালিশ হয়েছিল। তুড়ি মেরে মোজাইক মেজকে হারিয়ে দিতে পারে। সূর্যশেখর তাই চেয়েছিলেন। নিজে দাঁড়িয়ে থেকে মোজাইকের বদলে লাল মেঝে, লাল সিঁড়ি করিয়েছিলেন। বারান্দার একধারে ইজি চেয়ারে দোল খেতে খেতে মেঝের দিকে তাকিয়ে এই লাল ইতিহাস স্মরণ করছিলেন সূর্যশেখর। জমিটা কেনা ছিল বাবার আমলে, ভাগ্যিস, না হলে বাড়িটা তিনি বানাতেই পারতেন না। বাবা বলেছিলেন, তোর মায়ের পায়ের ব্যথা আমারও হাঁপ ধরে, তাই একতলায় আমাদের ঘর করিস, ওপরে তুই, বৌমা আর বাবলু। বাবার কথা মেনে নিয়ে একেবারে নিখুঁত প্ল্যানে বাড়িটা বানিয়েছিলেন সূর্য। একতলায় রান্নাঘর, খাবার ঘর, বাবা মায়ের ঘর আর বসার ঘর, আর দোতলায় দুখানা ঘর, বাবলু, কবিতা আর তার জন্য। বাবলুর বিয়ের পর অবশ্য বড় ঘরটা ওদেরই ছেড়ে দিয়েছেন। ছোট ঘরটায় কবিতাকে নিয়ে তার দিব্যি চলে যায়। ইজি চেয়ার ছেড়ে আস্তে আস্তে ছাদে উঠে এলেন তিনি। চৌবাচ্চার মতো টব বানিয়ে ছাদের কোণে এই শিউলি গাছটা লাগিয়েছিলেন। কবিতা বলেছিল, শিউলি গাছ কেন? আমার কবিতার জন্য। মালা গাঁথবো নাকি? মালা গাঁথো, অঞ্জলি ভরে ছড়িয়ে দাও, ফুলের বাসর সাজাও, তোমার যেমন ইচ্ছে। জানো তো, বয়সের সঙ্গে সঙ্গে যেমন জীবনের মানে বদলে যায়, তেমন জিনিসের ব্যবহারও পাল্টে যায়। যৌবনে ফুলের রূপ একরকম, বয়স হলে অন্য রকম। সেটা কিরকম? কবিতা গালে টোল ফেলে হেসেছিল। সে সময় কবিতার ওই গালের টোলের জন্য একটা শিউলি গাছ কেন, শিউলির বন বানিয়ে ফেলতে পারতেন সূর্যশেখর। কবিতা জিজ্ঞাসার উত্তরে বলেছিলেন, যৌবনে ফুল তুলে মনে হয় প্রিয়তমার চুলের অরণ্যেই এ মানাবে ভালো, আর বয়সে মনে হয় ফুলটি নিয়ে মন্দিরে দিয়ে আসি ঠাকুরের পায়ে। কথাটা যে কত সত্যি আজ বোঝা যায়। কবিতা তখন ভোরবেলায় শিউলি ফুল কুড়িয়ে তার ঘুমন্ত শরীরে মুখে ছিটিয়ে দিয়ে বলতো, আমার সখার ঘুম ভাঙার সময় হয়েছে। সূর্যশেখর হেসে ফেলতেন, উঠে পড়তেন। ফুল ভর্তি কবিতার হাতখানা ধরে কাছে টেনে কত রঙিন স্মৃতি। এখন কবিতা শিউলি ফুলের মালা গেঁথে রাধাকৃষ্ণর গলায় দেয়। সকালে পুজো করে, বাজার থেকে কিনে আনা ফুলেও পুজো করতে চায় না। পেছন থেকে কবিতা হঠাৎ বলে উঠল, কি ব্যাপার, ছাদে একা একা কি করে হচ্ছে? শিউলি গাছটা দেখছি, এখনো কত ফুল হয় না? তা হয়, কিন্তু কতদিন আর এর আয়ু? বাবলু প্রস্তাব শোনোনি? আচ্ছা কবিতা, ছাদে জলের রিজার্ভারটা বানানোর সময় আমি অফিসে 3 দিন ছুটি নিয়েছিলাম, তোমার মনে আছে? মনে নেই আবার? রাত থাকতে উঠে সিমেন্টে জল ঢালতে, লাল মেঝের পালিশ যাতে ভালো হয় তাই নাওয়া খাওয়া ভুলে দাঁড়িয়ে থাকতে। এই বাড়ি বানাতে অফিস থেকে যে লোন নিলে তাই শুধুতেই তো। তোমার অনেক কষ্ট হয়েছে না? কিসের কষ্ট? আমার বাড়ি হবে আর একটু কষ্ট সহ্য করতে পারবো না? এই বাড়িতেও শুধু একটা বাড়ি নয়, এর পেছনে রয়েছে 100টা গল্প। মেঝেতে, বারান্দায়, ছাদে, ঘরের কোণে কোণে কত যে কাহিনী লুকিয়ে আছে। হেসে ফেললেন কবিতা, ঠিক আগের মতো গালে টোল ফেলে।
সেদিকে তাকিয়ে রইলেন সূর্য। ছবিটা কত পুরনো, কিন্তু কি প্রিয়। এ বাড়ির খাঁজে খাঁজে কত ছবি, কত চেনা, কত প্রিয়। বাবলুর প্রস্তাবটা কি ভেবে দেখেছ? ভাবছি, জানো, খুব ভাবছি। ভেবে কি হবে? সন্তানের সুখই বাবা মায়ের সুখ। রাজি হয়ে যাও। আমারও তাই মনে হয়। এছাড়া আর কি বা করতে পারি। তবু ট্রেন দুললেই কেমন একটা ঘুম ঘুম পায়। বাবলু রাংতাকে বলল, খাবার দিয়ে দাও, খেয়ে শুয়ে পড়ি। কাল সকালে একেবারে ঘুম ভাঙবে। হোটেল তো বুক করাই আছে, চিন্তা কি? রাংতা প্লেটে খাবার সাজাতে সাজাতে বলল, তোমার কি মনে হয় বাবা সইটা করে দেবেন? না দেবার কি আছে? আমার প্রস্তাবটা তো খারাপ নয়। যতদিন না প্রমোটার ফ্ল্যাটটা হ্যান্ডওভার করছে সে কটা দিন তো বাবা মাকে বৃদ্ধাবাসেই কাটাতে হবে। তারপর তো নিয়ে আসবো বলেছি। হ্যাঁ, ততদিন তো আমাকেও বরানগরে থাকতে হবে, তোমাকে আর টিঙ্কুকে নিয়ে। বিয়ের পর বাপের বাড়িতে থাকতে আর কার ভালো লাগে বলো? তোমার দাদারই দেওয়া প্রস্তাব, ভুলে যেও না। না না, ভুলবো কেন? দাদা সাদা মনের মানুষ। পরোটার মাংস খেতে খেতে বাবলু বলল, অনেক জায়গায় মাংস খেয়েছি, কিন্তু মায়ের হাতের রান্না মাংসের মতো খাইনি। রাংতাও সায় দিল। ওই জন্যই তো মা যখন বললেন ট্রেনের খাবার আমি বানিয়ে দেব, তখন আর না বলিনি। টিঙ্কুকে শুইয়ে আমার বিছানা করে দাও। রাংতা আগে হাত ধুয়ে এলো, তারপর বাবলু। বাবা মা হয়তো ভাবছেন আমরা ওনাদের আর বৃদ্ধাবাস থেকে আনবই না। আপার বাড়তে টিঙ্কুর বিছানা পাততে পাততে রাংতা বলল, দেখো না, বৃদ্ধাবাসে ওদের এমন মন লেগে গেল যে আর আসতেই চাইবে না। শত হলেও তো এখানে তো ওদের কোনো সঙ্গী নেই, আমরাও সময় দিতে পারি না। আমার যা মনে হলো, মায়ের কোনো অমত নেই, কিন্তু বাড়িটা তো বাবার নামে, সইটা তো ওনাকেই করতে হবে। আমি যথেষ্ট বুঝিয়ে সুঝিয়ে বলেছি, আশা করি পুরী থেকে ফিরে গিয়ে দেখব বাবা মনস্থির করে ফেলেছেন। বলা যায় না, বাড়ি নিয়ে বাবার দুর্বলতা আছে, নিজের হাতে গড়া, কিন্তু কোনো প্ল্যান নেই। বাড়ির সামনে অতটা জায়গা কেউ ছেড়ে দেয়? গ্যারেজ করা যেত, অফিস করা যেত। না, আসলে আমাদেরই ছোটাছুটি করে খেলার জন্য ফাঁকা জায়গাটা রেখেছিল বাবা। একটা দোলনাও ছিল আমার জন্য, খুব প্রিয় ছিল সেই দোলনাটা আমার। ভেঙে চুরে কোথায় যে গেল। ছোটবেলার প্রিয় জিনিস ওরকম ভেঙে চুরেই হারিয়ে যায়, তার জন্য শোক না করে নতুন প্রিয় জিনিস বানিয়ে নিতে হয়। সত্যিই তাই। বাবা সেই স্বাদের বাগান এখন ঝোপঝাড় ছাড়া আর কিছুই না, দেখলে বিরক্তই লাগে। যাকে এখন শুয়ে পড়ো, টিঙ্কু তোমার কাজে থাকলো, ইচ্ছে হলে আমার কাছেও দিতে পারো। না না, ও আমার কাছেই থাক, বাবলু তাড়াতাড়ি বলে উঠল। ছেলেকেও চোখের আড়াল করতে পারে না, চায়ও না। টিঙ্কু ওর চোখের মণি, রাংতা সব জানে। মুখ মুচকিয়ে হাসল। হাসার কি আছে? আমি ওর বাবা না? ছেলেকে ছেড়ে বাবা থাকতে পারে? বেশ, শুয়ে পড়ো। সকালবেলা সমুদ্র। নিজের বাড়তে বিছানা সাজাতে সাজাতে রাংতা বলল, আই শোনো, বাবা মা যদি বৃদ্ধাবাস থেকে আর না আসেন, তাহলে টিঙ্কুর জন্য আলাদা একটা ঘর হবে, কেমন? বাবলু ঘাড় নেড়ে হাসল। কি অত ভাবছ? কবিতা এসে সূর্যশেখরের পাশে দাঁড়ালো। ছবি দেখছি। ছবি খুঁজছি। কার ছবি? কিসের ছবি? সকালের ছবি, দুপুরের ছবি, সন্ধ্যার ছবি আর রাতের ছবি। সে কি, তুমি কি আমার সঙ্গে ঠাট্টা করছো? কবিতা, তোমার সঙ্গে কি আমি ঠাট্টা করতে পারি? সত্যি আমি ছবি দেখছি, নানা রঙের ছবি, হাসি, কান্না, মান, অভিমান মাখা সুগন্ধি ছবি।
কবিতা স্বামীর কাঁধ ঘেঁষে দাঁড়ালো, বাহুতে মুখ গুজে বলল, বুঝিয়ে বলো না, অত কঠিন করে বললে আমি বুঝতে পারি। যেমন ধরো, ওই চাতালে তুমি বাবলুকে তেল মাখাচ্ছ, কিংবা সন্ধেবেলা ঘুরে ঘুরে ওকে ঘুম পাড়াচ্ছ। ছবি দুটো মনে করতে পারছো না? না পারলে চোখ বোঝো, দেখতে পাবে। কবিতা হাসল, চোখ খুলেই দেখতে পাচ্ছি। কিংবা ধরো, শীতের দুপুরে তোমার প্রিয় বারান্দায় বসে তুমি উল বুনছ। এই ছবিটা ওই বারান্দা থেকে আলাদা করা যায়? রোজ সকালে তুমি শিউলি গাছের তলায় ফুল কুড়োচ্ছ, এই ছবি মুছে ফেলা যায়? না, তা যায় না। আমি একটা চেনা ছবির কথা বলবো। ঠোঁট টিপে হাসলো কবিতা। তুমি প্রত্যেক দিন অফিসে যাওয়ার সময় সিঁড়িতে দাঁড়িয়ে, কবিতা এদিকে তাকাও। যা, কি করছো? কেউ দেখে ফেলবে যে। কেউ দেখবে না, কেউ তো বাড়ি নেই। সূর্যশেখর দু হাতের পাতায় টেনে আনলেন কবিতার মুখ, তারপর নামিয়ে আনলেন ঠোঁট কবিতার ঠোঁটের উপর। কতদিন পর এমন গভীরভাবে। রেশ কাটতে না কাটতেই সূর্য বললেন, এবার সব গোছগাছ করে নাও, এ বাড়ি ছেড়ে যেতে হবে। বৃদ্ধাবাসে বেশি জিনিস তো নিয়ে যেতে দেবে না, অনেক কিছু বাদ দিতে হবে। হ্যাঁ জানি, কিন্তু কিছু বাদ দিতে পারছি না। গোছাতে গেলে অনেক জিনিস হয়ে যাচ্ছে জানো। বাদ দিতে হবে কবিতা, বাদ দিতে হবে, অনেক কিছু ছাড়তে হবে। কিন্তু আমরা তো আবার এখানে ফিরে আসব। প্রমোটার বাড়ি বানিয়ে বলেছে না আমাদের একটা বড় ফ্ল্যাট দেবে। তা তো বলেছে, কিন্তু আমাদের জিনিসগুলো অন্য কোথাও রেখে যাই, ফিরে এসে নিয়ে নেব। ভাবছি। কি ভাবছো? কোথায় রেখে কোথায় যাই? বাবলুটা ভারী ছেলে মানুষ, ওর উপর বোঝা হতে চাই না। ছোট থেকেই যা চায় তাই দিয়ে এসেছি। বাবলু আমাদের একমাত্র সন্তান, সে যাতে সুখী হয় তাই তো করব। সে তো করবই, কিন্তু ওরা কেন আমাদের মনের ভেতর একবারও তাকায় না? কেন বোঝে না যে ওদের ছেড়ে থাকতে আমাদের কত কষ্ট হবে? জানো না, স্নেহ নিম্নগামী, শিক্ষাও একদিক থেকে নিম্নগামী। উত্তরসূরিকে ঠিকঠাক শিক্ষা দেওয়াও পূর্বসূরির কর্তব্য। পুরী থেকে ফিরে এসে বাবলু আর রাংতা দেখল সূর্যশেখর বসে বসে অতীন কাকুর সঙ্গে দাবা খেলছে। বাগানটা বেশ সাফসুতরো করে ওখানে টেবিল চেয়ার পেতে বসেছে দুজনে। রাতে খাবার টেবিলেও অতীন কাকুকে দেখে ওরা একটু চমকে গেল। অতীন কাকু বাড়ি যায়নি। ওরা লক্ষ্য করে দেখল একতলায় দাদুর ঘরটায় অতীন কাকুর থাকার ব্যবস্থা হয়েছে। 3-4 দিন পর সূর্যশেখর রাংতাকে ডেকে ওর হাতে 1000 টাকা দিলেন। অতীনের খাওয়া খরচ প্রতি মাসে দেবে। তার মানে অতীন কাকু এখন থেকে এখানেই থাকবে। নিচে বাবার ঘরটা তো ফাঁকাই পড়েছিল, অতীনের থাকার কোনো জায়গা নেই, তাই বলে আমাদের বাড়িতে একেবারে বরাবরের মতো এসে জুটবেন নাকি? সূর্যশেখর সোজা তাকালেন রাংতার দিকে। অতীন আমার বন্ধু, সম্মান করতে ইচ্ছে না হয় করো না, কিন্তু অপমানজনক কথা বলো না। তাই বলে এই বাড়িতে? রাংতা তো কথাটা ঠিকই বলেছে বাবা। বাবলুর দিকে তাকালেন সূর্য। বাড়িটা এখনো আমার নামে। বাবলু বাবার গলায় এমন কৌতুক মিশ্রিত কাঠিন্য শোনেননি। কথা না বাড়িয়ে চলে এলো ঘরে, পিছু পিছু রাংতাও। 7 দিন সব চুপচাপ কাটল। সামনের বাগান পরিষ্কার, রোজ বিকালে দাবা খেলা চলে, সকালে চা পর্ব, ভোরে অতীন কাকু আবার ব্যায়াম করেন, বাবাকেও টানাটানি করেন।
হঠাৎ বাবলু লক্ষ্য করল দাদুর ঘরের পাশে পুরনো বসার ঘরটা ঝাড়া মোছা চলছে। রাংতাই এসে বলল প্রথমে। তাই তো, কি ব্যাপার? বাবলুর রাগ হয়ে গেল। কাগজটায় সই তো করছেই না বাবা, অতীন কাকুর সঙ্গে দাবা খেলছে, মর্নিং ওয়াক করছে, ব্যাপার কি? তুমি আজ একবার বলবে? বলবই তো, প্রমোটার তাড়া দিচ্ছে, তাড়াতাড়ি ব্যাপারটা মেটাতে হবে। দলিলটা হাতে নিয়ে বাবলু বাবার ঘরে গেল। বাবা, সইটা করে দেবে না? সূর্যশেখর ছেলের দিকে তাকালেন। সইটা করে দাও না বাবা, অনেক ভালো ফ্ল্যাট দেবে ওরা, মস্ত বড়, অনেক টাকাও দেবে। ভাবছি, সূর্যশেখর অন্যমনস্কভাবে বললেন। বাবলু হতাশ হয়ে ফিরে যাচ্ছিল। পিছন ফিরে জিজ্ঞাসা করল, নিচের বসার ঘরটা পরিষ্কার হচ্ছে কেন? অংশু আর অচলা আসছে, ওরা থাকবে। বন্ধ ঘরে গুমোট তৈরি হয়, ওরা থাকলে আবহাওয়াটা ভালোই হবে। অংশু কাকু তোমার কলেজের বন্ধু? ঘাড় নাড়লেন সূর্যশেখর। বাবলু ঠিকই চিনেছে। বাবলুর কেমন মেজাজ বিগড়ে গেল, বলে ফেলল, তা ওনাদেরও কি পার্মানেন্ট ব্যবস্থা নাকি? ভাবছি। ঘরে ফিরে এলো বাবলু। রাংতাকে সব বলল। রাংতাও বেশ অবাক। বাবা তো ভেবে ভেবে অনেক কিছু করছেন, এত ভাবছেন কেন? আমরা ভুল করছি জানো, বাইরে যাওয়া উচিত হয়নি, আগে সইটা করিয়ে নেওয়া উচিত ছিল। শেষ পর্যন্ত করবেন তো, নইলে আমাদের সব প্ল্যান ভেস্তে যাবে। এই পচা বাড়িতেই একখানা ঘর নিয়ে থাকতে হবে। বৌমা, কবিতা ওদের ঘরে ঢোকার সময় সব সময় ডাক দিয়ে ঢোকেন, আজও তাই ঢুকলেন, কিন্তু শেষের কথাটা তার কানে গেছিল। বলুন মা, রাংতা একটু বেজার মুখে জবাব দিল। টিঙ্কুকে নিতে এসেছি, ওকে চান করে খাইয়ে দিই। টিঙ্কুকে কোলে করে ঘর থেকে বার হয়ে যাচ্ছিলেন কবিতা। হঠাৎ পিছনে ফিরে বললেন, আমার পুরনো বন্ধু অচলা আসছে, ও আবার একটু সেকেলে মানুষ, তুমি শীতিতে একটু সিঁদুর পরো কেমন? বাড়িটা কেমন পাল্টে গেছে বাবলু লক্ষ্য করেছে। মা আগের মতোই রান্না করেন, কিন্তু মাঝে মাঝে অচলা কাকিমা হাত লাগান। বাবা বিকালে দুই বন্ধুকে দুপাশে নিয়ে হাঁটতে বেরোন, খুব আড্ডা মারেন বাগানে, দাবা খেলেন। বাবা যেন জীবনটাকে বেশ উপভোগ করছেন। অংশু কাকুদের খাওয়া খরচ বাবদ 2000 টাকা দিয়েছেন। বাবলু অফিস থেকে ফিরলে আগের মতোই মায়ের হাতে করা জল খাবার পায়। টিঙ্কুকে মা আগের মতনই যত্ন করেন। ওরা রবিবার বা অন্য ছুটির দিনে কোথাও বেড়াতে গেলে টিঙ্কুর সব দায়িত্ব নেন। রাংতার স্বাধীনতা এতটুকুও নষ্ট হয়নি। যখন ইচ্ছে বেরোয়, ওই একদিনই মা সিঁদুর পরতে বলেছিলেন, তাছাড়া সব মসৃণ চলছে। শুধু একটা কথা কেউ ভাবছে না, বাড়িটা নিয়ে একটা পরিকল্পনা করা হয়েছিল। এতদিনে বাপ মায়ের গোছগাছ সেরে ফেলা উচিত ছিল। বাবলু নিজে বারাসাতে বৃদ্ধাবাস সুখনীরের সঙ্গে কথা বলে রেখেছে, তাদের নিজেদেরও বরানগরে যাবার গোছগাছ আছে। বাড়িটা এভাবে অতিথি পরিবৃত্ত হয়ে থাকলে কি করে হবে এসব? বাবলু আবার বাবার কাছে গেল। সূর্যশেখর তখন ঘরে একাই ছিলেন। বাবা, বাড়ির সেই ব্যাপারটা, তোমার সইটা বাকি আছে। বাবলু, বসো, তোমার সঙ্গে কথা আছে। এই বাড়িটা যখন করেছিলাম, ভাঙার কথা তখন একবারও ভাবিনি। তাছাড়া গড়া জিনিস ভাঙতে বড় মায়া লাগে। বাবলু বুঝতে পারছে না বাবা কি মত পরিবর্তন করেছেন। সূর্যশেখর আবার বলতে শুরু করলেন, তুমি সেদিন একটা দামি কথা বলেছিলে, ভেবে দেখলাম ছোটদের কাছ থেকেও অনেক শেখার থাকে। কি কথা বলেছিলে? সব সময় সমমনস্ক আর সমবয়স্ক লোকেদের সঙ্গে থাকতে হয়।
সেই প্রসঙ্গেই আমাদের বৃদ্ধাবাসে যাবার কথা বলেছিলে, কিন্তু এই বয়সে চেনা ছবির বাইরে যেতে কেমন অস্বস্তি লাগে। তাই এই বাড়িটাকে বৃদ্ধাবাস বানিয়ে তুলেছ? বাবলুর গলায় ব্যঙ্গ ছিল। সূর্যশেখর বোধহয় খেয়ালই করলেন না। উৎসাহের গলায় বললেন, ঠিক তাই। ভেবে দেখলাম আমার বাড়িটাই তো সমবয়সী আর সমমানসিক মানুষদের নিয়ে ভরে তোলা যায়। ভাবছি তোমাদের ঘরটায় প্রিয়ব্রতকে থাকতে দেব। স্ত্রী মারা যাবার পর বেচারা বড্ড একা হয়ে পড়েছে। ওর ছেলের বউয়ের সঙ্গে একেবারে বনছে না। আমাদের ঘরটায় মানে তোমাদের 1 মাস সময় দিলাম, তার মধ্যে গেলেই হবে। তোমাদের তো বরানগর না কোথায় যাবার কথা ঠিক হয়ে আছে না? তুমি আমাদের তাড়িয়ে দিচ্ছ বাবা? তাড়িয়ে দিচ্ছি না, উড়িয়ে দিচ্ছি। নিজে কিছু গড়ে তোলো, চেনা ছবি তৈরি করো, দেখবে তার মধ্যে বেঁচে থাকার একটা আলাদা সুখ আছে। তবে এবারও রইল, শেষ বিকেলে যদি ইচ্ছে হয় এসে থেকো। তোমার টিঙ্কু যদি তোমাদের জন্য কোনো সুকনির খোঁজে, তাহলে এখানে চলে এসো। গল্পটি এইখানে সমাপ্ত হলো। আপনারা এতক্ষণ শুনছিলেন বিনতা রায়চৌধুরী লেখা গল্প চেনা ছবির ভিতরে। গল্পটি আপনাদের কেমন লাগলো বা আমার গল্প পাঠ আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানান। যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লেগে থাকে তাহলে আশা করব লাইক শেয়ার অবশ্যই করবেন। আর এই ধরনের সুন্দর সুন্দর কাহিনী আরও শুনবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। তবে যেই পর্যন্ত, আমি খুব তাড়াতাড়ি আবারও অন্য কোনো কাহিনী নিয়ে আপনাদের কাছে চলে আসছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।